আমার চাকরি এই রকমেরই। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখা। কোথাও ৩-৪ দিনেই কাজ হয়ে যায়, আবার কোথাও দিন কুড়িও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসাবের জট কেমন পাকিয়েছে তার উপর। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকতো, কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহর এবং গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় এই আধা শহরগুলোতেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুর যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনি বেলা ৩টার গাড়িতে আমাকে রওনা হতে হবে। আমার একপ্রস্থ বিছানা বাঁধাই থাকতো। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে, রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজন সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একটি একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছালাম। লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে ছোট উঠান, ও পাশে রান্নাঘর। একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটি লোক বসেছিল। আমাদেরকে দেখেই উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, স্যার, আপনার রান্না বান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড় মোছার কাজ সব এই করবে। রাত ৯টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি ৪ মাইল দূরে। আবার কাল ভোর ৬টায় সে আসবে। শোবার মিনিট ১০-এর মধ্যে পেটের যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণা। শরীর একেবারে কুঁকড়ে যায়। মনে হলো যেন দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝে হয়, এই জন্য সবসময় ওষুধ কাছে রাখি। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেস খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা কি ফেলে এসেছি? বেশ মনে আছে শিশিতে গোটা ৮ বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল না? ডাক্তারখানার নামটা কি যেন, নাম অদ্ভুত। হ্যাঁ, আরাম ঘর। নিচে লেখা ছিল ২৪ ঘন্টা খোলা। যদিও ডাক্তারখানা বন্ধ ছিল তখন। হয়তো ডাক্তারবাবু লাগাওয়া বাড়িতেই থাকেন, কোনো দরকারে ঘরে গিয়েছিলেন তখন। হাত ঘড়িতে সময় দেখলাম ৯টা ৪০। এত রাতে এই মফস্বল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে উঠে একবার চেষ্টা করতেই হবে। যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কে হোক, যেমন করেই হোক তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতেই হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। দু হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরাম ঘর খোলা। টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল। পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায় তেলচিটে অবস্থা। এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতন লাল। কি চাই? রোগা চেহারা হলে হবে কি, বাজ খাই গলার আওয়াজ। পেটের যন্ত্রণার কথা বললাম। আমার কথা শেষ হওয়ার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, অম্লশূল। বসুন ওই বেঞ্চটায়। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটি শিশি বের করে ঢেলে আমাকে দিল। খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতো কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো। কেমন ডাক্তার জানি না, কি ওষুধ তার ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট ৫ও লাগলো না, ব্যথাটা একেবারে সেরে গেল। জিজ্ঞাসা করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটল। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি, জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটানোর জন্য মৃদু কণ্ঠে বললাম,
কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এসব আমার জানা ছিল না। তা আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত, বলেই বিনোদ ডাক্তার খিচিয়ে উঠল। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্যান্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা খুব রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন দুয়েক পর ব্যাংকের হিসাব দেখতে দেখতে হঠাৎ ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে হবে কি মশাই, এখানকার ডাক্তার তো একেবারে ধন্বন্তরী। কার কথা বলছেন? ওই যে আরামঘরের বিনোদ ডাক্তার। আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে দেখল, তারপর জিজ্ঞাসা করল, বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায়? বললাম, দিন দুয়েক আগে পেটে একটা ব্যথা হয়েছিল। এরকম আমার মাঝে মাঝে হয়। বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেল। আশ্চর্য ওষুধ। অনিলবাবু কিছু বলল না, কিন্তু আমি লক্ষ্য করলাম সারাটা দিন যেন আমায় এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয়পাত্র নয়। এজন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করেন না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেননি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎ কি খেয়াল হলো, বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এ সময় থাকবারও কথা নয়। আরামঘরের কাছাকাছি যেতেই হাসবার শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠের হাসি, খুব উচ্চ রোলে হাসি। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমা এখানে? আড্ডা দেওয়ার অদ্ভুত সময় তো। বাড়ির সামনে কেউ নেই। আওয়াজ আসছে ভিতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরকেই দুভাগ করা। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভিতরের দিকে উকি দেখলাম। উকি দেওয়ার পর যে দৃশ্য দেখলাম, তাতে আমার পিঠের শির দাঁড়াবে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো একবার কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপর একটা আস্ত নরকঙ্কাল শুয়ে। বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডালে বেরিও না, তোমার বুকের হাড় খুবই দুর্বল, কোন দিন মট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে তুমি। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটার সে কি হাসি। ওপরের দিকে চেয়ে দেখি আর একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল, রোজ এরকম ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম আর একটা নরকঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। কি অদ্ভুত হাসি! ঠিক দুটো হাড়ে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার, তোমার চোখা চাপকান খুলে একবার আমাদের মতো হালকা হাওয়া দেখি, তোমার গরমও লাগে না? কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো হে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, গলায় বড়িটা আটকে গেছে মনে হয়। বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো। তার মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এসলো। সেটা কয়েকবার বেঞ্চে ঠুকেই বলল, ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সমস্বরে চেঁচিয়ে উঠল। কে 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 ওখানে? আমি তিলমাত্র দেরি না করে সরে ছুট দিতে শুরু করলাম। প্রাণেপণ শক্তিতে কোনো দিকে না চেয়ে পিছনে অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে এগিয়ে আসছে। তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা তুকতুক করছে, এই বুঝি দম বন্ধ হয়ে আসবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দ যেন বাড়ির চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এখনই হয়তো দরজার কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো আর মানুষ নয়। এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্য দিয়েই চলে আসতে পারে। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ দেবে না। ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কী করে। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা এসে দরজা ঠেলছে। উঠে খুলে দিতে সে জিজ্ঞাসা করলো, বাবুর কি শরীর খারাপ? কেন বলো তো? না, চেহারাটা কেমন দেখাচ্ছে। তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে বললাম, রাত্রে ভালো ঘুম হয়নি। একটা সুবিধা, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতের দেখা সে বীভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কী করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটার নাম যোগেন। তাকে যখন দুপুরে যোগেন ভাতের থালা এগিয়ে দিচ্ছিল, তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি এখানে কতদিন আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, তা প্রায় 20-22 বছর তো হবেই। কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এ এলাকার নামকরা ডাক্তার ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন নেই? না বাবু, বছর 5 হলো তিনি মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন। হঠাৎ ঝড় উঠছিল। যেমন হাওয়ার জোর, তেমনই বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গিয়েছিল, কত যে গাছ উপড়ে পড়েছিল তার ঠিক ঠিকানা নেই। আরাম ঘরের পাশে বিরাট একটা বটগাছ ছিল। সেই বটগাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল আরাম ঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর তার 3 বন্ধু খতম। কেউ একটু চেঁচাবার পর্যন্ত অবকাশ পাননি। শিকড়ের মধ্যে 4 বন্ধুর দেহ এমনভাবে কাটা পড়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে কেটে বের করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি তো বিনোদ ডাক্তারকে দেখেছি। আমাকে থামিয়ে যোগেন বলল, অনেকেই দেখে বাবু। রাত বিরেতে আরাম ঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার রোগীদের ওষুধ দিচ্ছে, কিংবা 4 জন মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায়। আরাম ঘরের সামনের বেলগাছটা, ঝড় নেই, বাতাস নেই, তবুও ডালপালা শুদ্ধ দুলছে। ওই গাছেই তো ওদের বাস কিনা। কথা শেষ করে যোগেন 2টো হাত কপালে ঠেকালো। চুপ করে ওর কথা শুনে গেলাম। অন্য সময় হলে হয়তো যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকাল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য, দিনের আলোয় ভালো করে আরাম ঘরটাকে দেখব। যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও আরেকবার দেখব। ওখানেই তো তাদের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। এ কি, আরাম ঘরের দরজাই তো দেখা যায় না। তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণি মনসার ঝোপে বোঝাই করা। বুঝতে পারা যায় বহুদিন এ দরজা খোলা হয়নি, খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতে তক্ষক ডেকে উঠল, অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। তাড়াতাড়ি পিছিয়ে আসতেই এক দৃশ্য চোখে পড়ল। চারিদিক থমথমে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে দুলছে। সেদিকে তাকিয়ে মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা যেন ব্যায়াম করছে নিজের দেহের খাঁচাটা ঠিক রাখার জন্য। আমি বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে হলো না, থাকতে আর সাহস হলো না। আমি বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়।